গল্পের ঘর দ্য হাউস অব স্টোরিজে আজ শোনাব একটি গোয়েন্দা গল্প। বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা মুখার্জি ভিলায় খুন। প্রাইভেট ডিটেকটিভ জটিলেশ্বর খাস্তগি সবে ভোরবেলায় প্রথম চায়ে চুমুক দিয়েছেন। টেলিফোনের রিং বেজে উঠল। গতকাল গভীর রাত অবধি মুখার্জি ভিলার সেই খুনের ঘটনা নিয়ে ওকে অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে। ভেবেছিলেন আজ সারাটা দিন একটু বিশ্রাম নেবেন, কিন্তু ফোনটা বেজে উঠতেই বুকটা ছ্যাঁত করে উঠল। কিরে বাবু, এত সকালে আবার কে ফোন করে? রিসিভার ধরলেন। হ্যালো। উত্তর এলো, স্যার আমি সাতকড়ি। পাখিটার খোঁজ পাওয়া গেছে স্যার। পাখি? মাথাটা কেমন ভারী হয়ে আছে। কেমন একটু আমতা আমতা করলেন জটিলেশ্বর। পাখি? কেমন পাখি? এই যে মুখার্জি ভিলায় খাঁচা থেকে উড়ে পালিয়েছিল স্যার, দুধরাজ পাখি, আপনি যার খোঁজ করতে চেয়েছিলেন। এবার সবকিছু চোখের ওপর ভেসে উঠল জটিলেশ্বরে। হ্যাঁ, এই পাখিটিকেই দরকার। মুখার্জি ভিলার ভেতরে যখন খুনের ঘটনা ঘটে তখন ওই পাখিটাই একমাত্র চাক্ষুষ সব ঘটনা দেখেছিল। ওকেই সাক্ষী মানতে হবে। জটিলেশ্বর এবার একটু উত্তেজিত বোধ করল। পেয়েছ? কোথায় পেলে? সাতকড়ি বলল, এখনো স্যার ধরা পড়েনি, তবে চিড়িয়াখানার জঙ্গলে ওটা ঘোরাঘুরি করছে। এইমাত্র রামমূর্তি সাহেব খবর পাঠিয়েছেন স্যার। ঘোরাঘুরি করছে? ধরতে বলনি? বলেছি স্যার, ওরা লোকও লাগিয়েছেন। ধরা পড়লেই আপনাকে জানাবো স্যার। জটিলেশ্বর এক মুহূর্ত কি ভাবলেন। গতকাল রক্তমাখা ডেড বডিটার পাশে ওই খাঁচাটা ছিল। তা দেখে কেমন যেন সন্দেহ হয়েছিল জটিলেশ্বরের। মুখার্জি সাহেব তখন ডেড বডি থেকে খানিকটা দূরে একটা টুলের ওপর স্থির হয়ে বসেছিলেন। জটিলেশ্বর এগিয়ে এসে প্রশ্ন করেছিলেন, আপনি পাখি পোষেন? মুখার্জি সাহেব চোখ তুলে তাকিয়েছিলেন। দেখতেই তো পাচ্ছেন খাঁচা রয়েছে। কি পাখি? মুখার্জি সাহেব বলেছিলেন, রেয়ার ভ্যারাইটি, দুধরাজ। দুধরাজ? কিরকম পাখি? জটিলেশ্বর ওরকম কোনো পাখির নাম কোনোদিন শোনেননি। প্রশ্ন করলেন, কিরম দেখতে? একটু দেখাতে পারেন? মুখার্জি সাহেব তেরছা চোখে একবার তাকালেন। কি করে দেখাবো? দেখছেন তো খাঁচা শূন্য, পাখিটা উড়ে গেছে। জটিলেশ্বর বুঝতে পারছিলেন মুখার্জি সাহেব এমনিতেই খুব ভেঙে পড়েছেন, তার উপর পাখির কথাতে এখন বিরক্তই হচ্ছেন। কিন্তু জটিলেশ্বরের ওই পাখিটাকেই দরকার। বললেন, পাখিটা সম্পর্কে একটু কিছু বলুন না দয়া করে। মুখার্জি সাহেব উঠে দাঁড়ালেন। উত্তেজনায় একটু এপাশ ওপাশ করলেন। তারপর জটিলেশ্বরের দিকে স্থিরভাবে তাকিয়ে প্রশ্ন করলেন, কি জানতে চান বলুন। পাখিটা কিনেছিলেন নিশ্চয়? কোথা থেকে কিনলেন? মুখার্জি সাহেব বললেন, কিনিনি, লোক লাগিয়ে সুন্দরবন থেকে আনিয়েছিলাম। সুন্দরবনে এখনো ওরকম দুধরাজ, রক্তরাজ, ভীমরাজ পাখিদের মাঝে মাঝে দেখা যায়। বেশ পয়সা খরচ হয়েছিল আমার ওরকম একটা পাখিকে আনাতে। নিশ্চয়ই পাখিটার কোনো বিশেষত্ব আছে? মুখার্জি সাহেব গম্ভীর হলেন। তা নিশ্চয়ই আছে, নইলে আর আনাবো কেন? পাখিটা খুব অল্পতেই কথা শিখতে পারে। অনেক কথা শিখিয়েছিলাম ওকে। জটিলেশ্বর খুব উৎসাহ পেয়ে আবার জিজ্ঞেস করলেন, টেপ করেননি? না। ওর কোনো ছবি নেই আপনার? মুখার্জি সাহেব বললেন, অ্যালবাম ঘাটলে পেতেও পারেন। কি কি কথা শিখিয়েছিলেন দুটো একটা বলুন না মিস্টার মুখার্জি। মুখার্জি সাহেব আবার টুলের ওপর গিয়ে বসলেন। কি শিখিয়েছিলাম শুনবেন? এমন কিছুই না, সাধারণ কিছু কথা। মলিনা, কথা কও। রাগ করো না মলিনা। মলিনা মানে আপনার স্ত্রী, যিনি খুন হয়েছেন। হ্যাঁ, আমার স্ত্রী। মুখার্জি সাহেব একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। জটিলেশ্বরের বুকের ভেতর উত্তেজনা থরথর করে উঠল।
পাখিটাকে একবার হাতের কাছে পেলেই যেন অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। যেভাবেই হোক পাখিটাকে চাই। মনিলা দেবের দেহটাকে আরেকবার পরীক্ষা করে নিলেন জটিলেশ্বর। দুটো গুলির চিহ্ন রয়েছে ওর গায়ে। একটা বুকের বাঁ পাশে ঢুকে গেছে, আরেকটা কাঁধের এক পাশ লেগে ছিটকে বেরিয়ে গেছে। সন্দেহ নেই গুলিটাই মলিনা দেবীর কাঁধ ছুঁয়ে শটান পেছনের ওই খাঁচাটাকে আঘাত করেছিল, আর তাইতে খাঁচার জাল কেটে গিয়ে খানিকটা জায়গা ফাঁক হয়ে রয়েছে। সেই ফাঁক দিয়ে দুধরাজ পালিয়েছে। আততায়ী মলিনা দেবীকে খুন করার সময় ওই পাখিটার কথা একদম খেয়াল করেনি। খেয়াল করার কথাও নয়, সামান্য তো একটা পাখি, সে কি ক্ষতি করবে? মুখার্জি সাহেবের অ্যালবাম থেকে পাখির ছবিটাকে তুলে নিয়ে এসেছিলেন জটিলেশ্বর। তারপর সেই ছবি নিয়ে ছুটে গিয়েছিলেন জিওলজিক্যাল ডিপার্টমেন্টে। নামকরা জিওলজিস্ট প্রতুলবাবুর সঙ্গে দুধরাজ সম্পর্কে অনেক আলোচনা সারলেন। প্রতুলবাবু যা বললেন তাতে উৎসাহ পাওয়ারই কথা। দুধরাজ পাখির কথা শুনে প্রতুলবাবু খুব আশ্চর্যই হয়েছিলেন। সে কি মশাই, কলকাতা শহরে কেউ দুধরাজ পাখি পোষে জানতুম না তো। যিনি পোষেন তিনি যে খুব রসিক তাতে সন্দেহ নেই। জানেন এই পাখির স্মরণ শক্তি খুব বেশি। তেমন কিছু উত্তেজক ঘটনা ঘটলে ও সাড়া দেবেই। জটিলেশ্বর আর উত্তেজনা দমিয়ে রাখতে পারেননি। তার মানে এই পাখিটার সামনেই যে হত্যাকাণ্ড হলো, পাখিটা নিশ্চয়ই সে ব্যাপারেও কোনো প্রতিক্রিয়া করেছিল। করাই তো স্বাভাবিক, হেসেছিলেন প্রতুলবাবু। সাধে আপনাকে সবাই নামকরা ডিটেকটিভ বলে, ঠিক পয়েন্টটা আপনি বেছে নিয়েছেন। কিন্তু কি জানেন, পাখিটা সত্যি সত্যি দুধরাজ কিনা সেটা আগে ভালো করে জেনে নেওয়া দরকার। কলকাতা শহরে কোনো দুধরাজ পাখি আছে বলে কিন্তু আমার জানা নেই। চিড়িয়াখানায়? না, ওখানেও নেই। আমাদের এখানে অবশ্য দুটো স্পেসিমেন আছে, কিন্তু তা জীবন্ত নয়। একটু থেমে প্রতুলবাবু বলেছিলেন, দুধরাজ পাখি যদি হয়ে থাকে তাহলে অবশ্য মনে তো হয় মার্ডারার খুঁজে বার করতে কিছুটা সাহায্য আপনি পেতেও পারেন। তবে হ্যাঁ, পাখিটার যদি সন্ধান পান দয়া করে আমাদেরও একটু খবর দেবেন। জটিলেশ্বর প্রতুলবাবুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে গিয়েছিলেন থানায়। থানা কি ভাবছে একটু জানা দরকার। থানায় গিয়ে নির্মলবাবুর সঙ্গে দেখা করতেই নির্মলবাবু একগাল হাসলেন। আসুন জটিলদা, মুখার্জি ভিলা দেখে এলেন? চা না কফি? খিদেও পেয়েছিল জটিলেশ্বরে। বললেন, শুধু চা কফিতে হবে না, কিছু সলিড খেতে হবে। শিক কাবাব বা স্যান্ডউইচ আনান দেখি। তথাস্তু। নির্মলবাবু রঘুকে খাবার আনতে পাঠিয়ে আবার জিজ্ঞেস করলেন, কিছু বুঝতে পারছেন কেসটা? আমার তো মনে হয় সেই নেপালি দারোয়ানের কীর্তি ওটা। নেপালি দারোয়ান মানে ভক্ত সিং? কিন্তু মুখার্জি সাহেব তো বললেন গতকাল সকালে লোকটা 7 দিনের ছুটি নিয়ে দেশে গেছে। হ্যাঁ, ওই তো চাল। দেশে যাওয়ার নাম করে হয়তো কোথাও ঘাপটি মেরে আছে। ওর দেশে ও গেছে কিনা তা আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। নির্মলবাবুর কাছে পাখিটার কথা ভুলেও উচ্চারণ করলেন না জটিলেশ্বর। থানার লোকগুলো সব মোটা মাথায় চিন্তা করে। ওদের যদি আসল পথটা দেখেও দেওয়া যায় তাহলেও ওরা সব কিছু ভণ্ডুল করে ফেলবে। মৃদু একটু হাসলেন জটিলেশ্বর। আপনিও কি জটিলদা ওই ভক্ত সিংকে সন্দেহ করছেন? জটিলেশ্বর বললেন, এত সহজেই এই কালপ্রিটকে পাওয়া যায় মশাই? খুন যখন হয়, যে খুন করে অনেক ভাবনা চিন্তা করেই করে। হঠাৎ মাথা গরম করেও তো কেউ খুন করতে পারে। তা পারে, তবে এই খুনের পেছনে অনেক কারসাজি আছে বলেই আমার ধারণা। কেন কেন? রঘু খাবার নিয়ে এলো। জটিলেশ্বরের আর দেরি সইছিল না। স্যান্ডউইচ তুলে নিয়ে মুখে পুরলেন। প্রথম কথা, বাড়িতে কে কে থাকেন? নির্মলবাবু বললেন, মুখার্জি সাহেব আর গিন্নি। গিন্নি তো খুন হলেন। এছাড়া মালি,
চাকর দুটো, রাঁধুনি একজন, আর ওদের সেই নেপালি দারোয়ান ভক্ত সিং। ভক্ত সিং না হয় কাল ছুটি নিয়ে চলে গেছে, বাকি যারা তাদের স্টেটমেন্ট নিয়েছেন? নিয়েছে বই কি। তারা কি কাউকে সন্দেহের কথা জানিয়েছে? নির্মলবাবু হাসলেন। এত সহজে কি কেউ এসব ব্যাপারে মুখ খোলে জটিলদা? সবাই এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই স্টেটমেন্ট দেবে। তবে কালই ওদের থানায় এনে রুলের গুঁতো দিয়ে কথা বার করার চেষ্টা করব। দেখি কতদূর কি করতে পারি। কাল কেন, আজই নয় কেন? জটিলেশ্বর প্রশ্ন করলেন। আজ আর সময় কোথায় বলুন? 10 ঝামেলায় দম বেরিয়ে যাচ্ছে জটিলদা। তাছাড়া কাল দুপুরের মধ্যে পোস্টমর্টমের রিপোর্টটাও পেয়ে যাব। কফির কাপটা নামিয়ে রাখলেন জটিলেশ্বর। চলি আজ, সেই কোন সকালে বেরিয়েছি, এবার সোজা বাড়ি ফিরব। চলি, গুড নাইট। দরজা ঠেলে বেরিয়ে যাবার মুখে আবার ঘুরে দাঁড়ালেন জটিলেশ্বর। ওই ভক্ত সিং এর খবর পেলে কিন্তু দাদা সঙ্গে সঙ্গে একটা রিং করবেন। লোকটা ছুটি নেওয়ার 12 ঘন্টার মধ্যেই এরকম ঘটনা ঘটবে, সন্দেহ থাকাই স্বাভাবিক। সকালে সাতকড়ি পাখিটার খবর জানাতে জটিলেশ্বর আবার তৈরি হয়ে নিলেন। সাতকড়িকে ফোনে চলে আসতে বলে উনি দুধরাজ পাখির ছবিটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে আবার ভাবলেন, পাখিটা খুনের সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিল, কিন্তু খুনিকে সে শনাক্ত করবে কিভাবে? একটু ছেলে মানুষে হয়ে যাচ্ছে না ব্যাপারটা? পাখি তো আর নিজের ইচ্ছা মতো কথা বলতে পারবে না। ওকে মুখার্জি সাহেব বা বাড়ির লোকজন যা শিখিয়েছে তাই বড় জোরও বলতে পারে। তাতে এতটাইকে খুঁজে পাওয়া যাবে কিভাবে? কিন্তু এখন আর পিছিয়ে আসার সময় নেই। জটিলেশ্বর ঘরের ভেতর দুবার একবার উত্তেজনায় পায়চারি করলেন। এমন সময় গাড়ি নিয়ে হাজির হলো সাতকড়ি। স্যার চলুন, পাখিটা নাকি ধরা পড়েছে। ধরা পড়েছে? বিস্ময়ে তাকিয়ে রইলেন জটিলেশ্বর। হ্যাঁ স্যার, আমি ঠিক বেরোতে যাব এমন সময় চিড়িয়াখানা থেকে রামমূর্তি জানালো ধরা পড়েছে। ওকে একটা খাঁচায় আটকে রাখা হয়েছে। ঠিক বলছো সাতকড়ি? কি লাগ আমাদের! চলো চলো, শিগগির চলো। সোজা চিড়িয়াখানার দিকে গাড়ি হাঁকিয়ে দিল ড্রাইভার। ঘণ্টাখানেকের মধ্যেই চিড়িয়াখানায় চলে এলো ওরা। রামমূর্তি গেটেই অপেক্ষা করছিলেন ওদের জন্য। গাড়িটা দেখে এগিয়ে গেলেন। আসুন জটিলদা, আসুন, নিয়ে যান আপনার পাখি। খুব পরিশ্রম করতে হয়েছে বুঝি? তা হোক, তবু আপনারা ছিলেন বলেই এটা সম্ভব হলো। পাখিটার ভীষণ দরকার। আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব? আরে না না, এ আবার ধন্যবাদ দেবার কি হলো? আসুন, বহাল তবিয়তে পাখিটাকে রেখেছি। ছোট্ট একটি খাঁচায় দুধ রঙের ছোট্ট পাখি, ভারী সুন্দর দেখতে। খাঁচার গায়ে হাত রাখলেন জটিলেশ্বর। পাখিটাকে আদর করতে ইচ্ছা করছিল ওর। আদর করলে পাখি নিশ্চয়ই বুঝতে পারবে, অন্তত প্রতুলবাবুর কথা মতো পাখিটার শরীরে তার প্রতিক্রিয়া হবে। কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া চোখে পড়ল না জটিলেশ্বরে। ব্যাগ থেকে দুধরাজের ছবিটা বার করলেন। হ্যাঁ, অবিকল মিল, এটা দুধরাজই, সন্দেহ নেই। সাতকড়ি বলল, স্যার এটাই যে মুখার্জি সাহেব খুঁজতেন এমন তো নাও হতে পারে। কিরকম? হয়তো এটা অন্য কোনো দুধরাজ, মুখার্জি ভিলারটা পালিয়ে গেছে কোথাও। অসম্ভব, হতে পারে না। এ পাখি কদাচিৎ চোখে পড়ে। কি বলুন মিস্টার রামমূর্তি, কখনো দেখেছেন এ পাখি? রামমূর্তি স্বীকার করলেন, পশু পাখি নিয়েই ওদের কারবার, কিন্তু এই দুধরাজ প্রথম দেখলেন। জটিলেশ্বর বললেন, আসল হোক নকল হোক, চলো এবার সোজা মুখার্জি ভিলায় যেতে হবে। ও বাড়ির লোকেরাই বলতে পারবে এটা ওদেরই পাখি কিনা। গাড়ি মুখার্জি ভিলার দিকে ছুটল। পাখির খাঁচাটা যত্ন করে ধরে রাখলেন জটিলেশ্বর। দু একবার পাখিটার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। মলিনা, কথা কও। না, পাখিটা যেন বোবা। কথা ফাতা কোনোদিন ওকে শেখানো হয়েছে বলেই মনে হয় না। মুখার্জি ভিলার সামনে গাড়িটা যখন এসে দাঁড়ালো, ঘড়িতে তখন বেলা 12টা। দূর থেকে বাগানের মালি এগিয়ে এলো। স্যার। জটিলেশ্বর শুধালেন, সাহেব কোথায়?
তোমাদের দুধরাজ আমি নিয়ে এসেছি। ততক্ষণে বাড়ির চাকর দুটো এগিয়ে এসেছে। সাহেব তো বেরিয়েছেন হুজুর। বেরিয়েছেন? কোথায়? কিছু বলে যাননি স্যার, তবে এখনই ফিরে আসবেন বলে গেছেন। এক মুহূর্ত কি ভাবলেন জটিলেশ্বর। ঠিক আছে, চলো, পাখিটা যেখানে থাকতো সেখানে চলো। পাখিটাকে চিনতে পারছো তো? তিনজনই একসঙ্গে উত্তর দিল, হ্যাঁ স্যার, এটাই আমাদের খাঁচায় ছিল। ওরা মুখার্জি ভিলায় এসে ঢুকে পড়ল। সেই হলঘরের মতো জায়গায় যেখানে মলিনা দেবীর বডিটা পড়েছিল সেখানে চলে এলো ওরা। জটিলেশ্বর পাখিটাকে তার নিজের জায়গায় বসিয়ে দিলেন। তারপর মালির দিকে তাকালেন। তোমাদের পাখি তো কথা বলতো? হ্যাঁ স্যার। দেখো না আবার কথা বলতে পারে কিনা। বুড়ো মালিক খাঁচার কাছে এগিয়ে গেল, ডাকলো, দুধরাজ। পাখিটা কেমন পালকের মধ্যে ঠোঁট ডুবিয়ে বসে আছে। সত্যি সত্যি কথা বলা যেন ভুলেই গেছে। দুধরাজ, আবার ডাকলো মালিক। এবারও উত্তর এলো না। চাকরদের মধ্যে একজন টুসটুসে পাকা একটা লঙ্কা এনে পাখিটাকে খেতে দিল। ও কি রে, খাবি না? না, পাখিটার যেন রুচিও নেই। হতাশ হয়ে পড়েছিলেন জটিলেশ্বর। এত করে পাখিটাকে ধরা হলো, কিন্তু সাতকড়ি বলল, স্যার, সব বাজে কথা। পাখি কথা বলে না হাতে। জটিলেশ্বর খাঁচা থেকে খানিকটা দূরে একটা টুলের ওপর বসলেন। হাঁ করে তাকিয়ে রইলেন পাখিটার দিকে। কে বলবে এই পাখিটাকে কথা শেখানো হয়েছিল? ওদিকে দরজার পাশে তখন রাধুনীকে দেখা যেতেই জটিলেশ্বর ডাকলেন, কে ওখানে? এদিকে এসো। ভয় কাঁপতে কাঁপতে রাধুনী এসে ঘরে ঢুকল। তুমি রান্না করো? আজ্ঞে হ্যাঁ। তোমাদের এই পাখি কথা বলে? আজ্ঞে হ্যাঁ। বলাও দেখি। মহিলাটি এগিয়ে গেল খাঁচার কাছে। দুধরাজ। আশ্চর্য, চমকে উঠলেন জটিলেশ্বর। পাখিও উত্তর করল, দুধরাজ। কথা কও। পাখিও আবৃত্তি করল, কথা কও। অবিকল মানুষের গলা। পাখিটার দিক থেকে আর চোখ ফেরাতে পারলেন না জটিলেশ্বর। রাধুনী এবার ফিরে এলো। জটিলেশ্বর বললেন, ঠিক আছে, তুমি ওপাশে বসো। আবার মালির দিকে তাকালেন। কি হলো, তুমি আবার চেষ্টা করো মালি, কথা বলাও। মালি এগিয়ে যাচ্ছিল খাঁচার দিকে। এমন সময় বাইরে মোটরের শব্দ পাওয়া যেতেই সবাই চমকে উঠল। হ্যাঁ, মুখার্জি সাহেবই ফিরলেন বোধহয়। মালি এগিয়ে গিয়ে নরমভাবে ডাকল, দুধরাজ। উত্তর এলো, দুধরাজ। তবে যে তখন চুপ করেছিলি। মালি আবার দুপা পিছিয়ে এলো। এমন সময় ঘরে ঢুকলেন মুখার্জি সাহেব। আর সঙ্গে সঙ্গে যেন সেই নাটকীয় ঘটনাটা ঘটে গেল। দুধরাজ ছটফট করে লাফিয়ে খাঁচার মধ্যে বলে উঠল, মেরো না গুরুম। হ্যাঁ, পাখিটাই কোকিয়ে উঠেছে, মেরো না গুরুম। দুধরাজ, চিৎকার করে উঠলেন মুখার্জি সাহেব। জটিলেশ্বর লক্ষ্য করলেন মুখার্জি সাহেবের চোখ দিয়ে যেন আগুন ঝরছে, আর পাখিটাও ভয় খাঁচার ওপাশে গিয়ে এইটুকুন হয়ে গেছে। কি ভীষণ ভয় পেলে তবে ওরকম হতে পারে কেউ। কোথায় পেলেন এ পাখি? দাঁতে দাঁত চেপে জটিলেশ্বরকে প্রশ্ন করলেন মুখার্জি সাহেব। জটিলেশ্বর উঠে দাঁড়ালেন। এখন থানায় চলুন, সেখানে জানতে পারবেন কিভাবে দুধরাজকে আবার পাওয়া গেল। আপনি কি বলতে চান? না না, ওদিকে না, চলুন, বাইরে আমাদের গাড়ি রয়েছে, সেদিকে চলুন। রিভলভারটা দু আঙুলে শক্ত করে চেপে মুখার্জি সাহেবের পিঠের ওপর ঠেকিয়ে রাখলেন জটিলেশ্বর। পালাবার চেষ্টা করলে কি হবে বুঝতে পারছেন? চলুন বলছি। মাথা নিচু করে মুখার্জি সাহেব বেরিয়ে এলেন বাইরে। জটিলেশ্বরের নির্দেশ মতো উঠে বসলেন গাড়িতে।